ডাকে যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে নদী যেথায় ছুটে চলে আমার ঠিকানা একবার দেখে দিনা আমার ছোট সোনার গাঁ একবার দেখে দিনা আমার ছোট সোনার গাঁ
কি দোয়েল ডাকে মোহ মোহ নদী যে তাই ছুটে রানী মোহাম্মদ এবং উদয়মান তরুণ হিরো আমুল কালাম আজাদের পরিচালিত জননী জনভূমি অপহার বলিষ্ঠ শিল্পীবৃন্দ সমন্বয়ে সংগঠিত একখানা বস্তু সাজলে হাসি কান্না দুঃখ বেদনায় ভরপুর খেলা ঝুমুর যাত্রাপালা দেখার মতো বোঝার মতো যাত্রাপালা ৬৮,০০০ গ্রাম বাংলার মন বাঁধানো হৃদয় ভরানো যাত্রাপালা যার নাম গরিবের নিয়ে অটল যাত্রাপালা গরিবের নিয়ে কতগুলো মুখ্য চাষার দল আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে এই রাজদরবারে, কিন্তু ওরা জানে না রাজার কাছে অভিযোগ বোঝার পূর্বেই আমার রাজ্য মুখে রাখা নেই, তাদের উঁচু মাথাটা আমি ভৌত করে দেব। তবেই ওরা বুঝবে রাজমহিতার শাস্তি কত ভয়ঙ্কর। কোথায় আমাদের দণ্ডমণ্ডলের মালিক? বিচার করুন, নারী হত্যার বিচার করুন। তুমি আমার স্ত্রীকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছ, বলো বলো জল্লাদ, কোন পরদিন আমার স্ত্রীকে করেছ নির্মম হত্যা। রাজ কর্মচারীকে অপমান করার অপরাধ, তার জন্য তাকে হত্যা করবে। সেনাপতি ভেমপিনীকে বাঁচতে দেয় না, আর বাঁচতে দিলেই সুযোগ পেলেই ওরা ঘোড়া ধরবে। স্বামীকে আঘাত না করলে ভাড়া তুলতে পারে না শয়তান। শুনেছি তাই তুমি তার সতীত্ব হারার উদ্যত হয়েছিল কেন? তার শ্রদ্ধা দেখে, তার অহংকারের জবাব দিতে। ভাগ্যিস আমি বাড়ি ছিলাম না, নইলে পরের শ্রেণীর যত লণ্ঠনের অপরাধে আমি তোমার জীবনের লীলা খেলা শেষ করে দিতাম। তোদের শয়তান এত বড় সাহস নয়, এই চাবুকে রাখাতে আমি তোকে একেবারে পিছিয়ে মারব। ও ঠাকুর, একই অন্যায়ের প্রতিবাদ করার বিচার। আমরা গরিব মূর্খ হারে থাকার পর খোদাই কাতর এই কুলের শিশুটির মুখে এক ফুটা দুধ তুলে দেবার জন্য একদিন গঞ্জে বেড়েছিলাম। আর সেই সুযোগে এই কমান্ড লম্পট কামনার বশীভূত হয়ে এই শিশুটির মাকে করল হত্যা। এই শিশুটির মুখের থেকে একবারও ফিরে তাকাল না, এই অবুজ সন্তানের কাতর মিনতি শেষ হল না। তুমি এই জল্লাদের বিচার করো ঠাকুর, তার পূর্বেই শাস্তির কথা চিন্তা কর নির্মল। শাস্তির কথা অনেক পূর্বে হয়ে গেছে। সে গেল তার শিশু কন্যাকে তার মাকে হারিয়ে আজ মরণাপন্ন, এরপরে আর কি শাস্তি দেবে শয়তান? তোমার এখনো শাস্তি, অনেক শাস্তি বাকি আছে। প্রথমত তোমার ওই শিশু কন্যাটাকে তোমার মুখ থেকে ছিনে আমি করব হত্যা। প্রহরীকে পাঠিয়ে দে। আদেশ করুন হুজুর, আদেশ করুন। এর মুখ থেকে এর শিশু কন্যাটাকে প্রাসাদের বাহিরে নিয়ে গিয়ে পাথরে আস্তে আস্তে মারবে। প্রাসাদের একটা প্রাণীও যেন জানতে না পারে। এবার চলে ভিতরে যাও রক্ষী, যাও ওর মুখ থেকে শিশু সন্তানটিকে। তো হয় তোমার ভাবতে হয় আমাকে মারো। তোমার দুঃসহ পৃথিবী থেকে সরে দাও, তুমি আমার সন্তান থেকে তোমরা বাঁচতে দাও। বড় কথা নয়,
মহাদেবের ভিতরে দিয়ে যাও লক্ষ্মী, যাও বলছি। দিয়ে দে দিয়ে দে সোজা আমার একমাত্র বংশ প্রতি একে তো তাড়িয়ে যেও না। দিয়ে যাও লক্ষ্মী, যাও বলছি, যাও। দেখছি জোর করতে হবে দিয়ে দে সোজা বসতে দেন বারোটা দিয়ে দে ওই গেমে যাও ওই গেমে যাও দিয়ে যাও লক্ষ্মী, যাও। প্রাসাদের বাহিরে নিয়ে গিয়ে ওকে একেবারে পাথরে আশ্রয়ে আশ্রয়ে রাখবে। যাও বলছি, যাও, যাও। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? জমালয়ে পাঠাতে। তার আগে আমি তোমাকে জমালয়ে পাঠাবো সেই তাহলে। আচ্ছা হুজুর, আমার একমাত্র সন্তান কাছে বাঁচান। সেনাপতি, কোন অপরাধে এই নিরহ প্রজাদের উপর তুমি এত নির্যাতন করছো? তার স্ত্রী আমাকে জুতো ছুঁড়ে মেরেছিল বলে তাই তার পাল্টে জবাব দিচ্ছি। মিথ্যে কথা হুজুর, সম্পূর্ণ মিথ্যে। আমরা গরিব মূর্খ, তাই রাজকর্মচারীর বিরুদ্ধে কোনোদিনই কোনো অভিযোগ তুলিনি। কিন্তু শয়তানের চক্রান্তে আজ আমি রাজ দরবার আসতে বাধ্য হয়েছি। 3 দিন অনাহারে থাকার পর খোদাই কাতর ওই কচি শিশুটির বুকে খোদা দুধ তুলে জীবন ধরলেন একটি আর সেই সুযোগে ওই কমান্ড লম্পট আমার খোদার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। নির্মমভাবে হত্যা করে। তবে রে মিথ্যেবাদী, আমার সেই মিথ্যে অভিযোগ আজ সেনাপতি, মন্ত্রী মশাই ওর গায়ে যদি একটা চাবুকের আচর পড়ে তাহলে আমার হাত থেকে তুমি কিছু দাও, দাও বাচ্চাটাকে আমার হাতে দাও। মন্ত্রী মশাই চিৎকার করে কোনো লাভ হবে না সেনাপতি। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই কচি বাচ্চাটাকে আমি কিছুতেই তোমাকে হত্যা করতে দেবো না। তাহলে যে আপনাকে জীবনটাই দিতে হবে। তবে দেখা যাক তার বাহুতে এখন ইচ্ছা করলে আমি তোমাকে হত্যা করতে পারি সেনাপতি, কিন্তু এখন তা করবো না। কারণ রাজ্য আমার অপরাধে হয়তো শিশুটিকে আমি বাঁচাতে পারবো না। আমি শিশুটাকে বাঁচিয়ে আনি, তবে জামাল বলবে। আমি তোমাকে বলে যাচ্ছি সেনাপতি, এসবে কোন মতলব ছেড়ে দাও, তাহলে এই মন্ত্রী নকলদের হাত থেকে তুমি কিছুতেই রক্ষা পাবে না, কিছুতেই না। যাও ভয় যাও, তুমি প্রাসাদের বাইরে চলে যাও। তোমার সন্তানকে বাঁচানোর দায়িত্ব আমার, তার জন্য আমার জীবন বন্ধ রইল। তাই যাচ্ছে, তবে যাবার আগে তোমাকে বলে যেতে চাই শয়তান, আমার স্ত্রীর হত্যার অমানুষিক নির্যাতনের প্রতিশোধে প্রতিটি দুয়ারে দুয়ারে পৌঁছে দেব আমার অগ্নিময় ফিরিয়াতে পারি। তারপর পাহাড় পর্বত বন জঙ্গল চূর্ণ বিচূর্ণ করে কালো বৈশাখীর ঝড়ে উল্কার ভাগে তলে তলে সুন্দর জঙ্গলে ছুটে আসবে তোর হত শয়তানের পিতার মধ্যে, আর সেই তোর পিতা রাজপথে জনতার আদালতে জনতার আদালতে আমি তোমাকে বলে যাচ্ছি সেনাপতি, একবারে পথ থেকে ফিরে আসো। যদি এই পথ থেকে ফিরে না আসো তাহলে স্ত্রীর কাছে তোমার মৃত্যু ঘটনা লাভ করে আপনি নিজের হাতে জনতা দরবারে আমি তোমার বিচার করব।
সেই বিচারের হই আমি তোমাকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। তুমি আমার নাম সেনাপতি ভীম সিং। শিশুটি এই শিশুটিকে ওর মায়ের কাছে পৌঁছে দেয়। নানা মাল তো বেঁচে নেই, ওর মালকে না মৃত্যু তাকে হত্যা করেছে। নানা এই শিশুটিকে আমি নিয়ে যাবো, আমি মার কাছে দেবো। মায়ের সৌন্দর্য পেলে এই শিশুটি ঠিকই ভালো হয়ে যাবে, ঠিকই সুস্থ হয়ে যাবে। পরের ঘটনায় বাজান তুমি বলতে পারো তোমার ভালোবাসা আমি ছিন্ন করে দূরে সরে যাব। এত কথা বলেন কেন? তোমার ভালোবাসা জীবনে বন্ধ আমাকে যে একেবারে ঘিরে রেখেছে। তুমি বলতে পারো আমি তোমাকে যে বলতে পারছি। আর জানো ভালোবাসা কখনো বলতে পারো না। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসার এখনো ঠিক আছে দাদি খাট ধরতে ভালোবাসার মতো
সারা সারা মন থেকে তাই বোঝা কিশোরীর মিলন থেকে বন্ধু রাতে যাবো গো যাবো গো কিশোরীর মিলন থেকে বন্ধু রাতে যাবো গো। সুরের সাথে সুর মিলিয়ে একটু তাল পাকাচ্ছিলাম আর কি। তুমি না আজকে বড্ড একটা অসভ্য হয়ে যাচ্ছ। কি বললে? আমি অসভ্য? আজকে আনন্দ দিনে একটু আনন্দ করছি বলে আমি অসভ্য হয়ে গেলাম? দাদার বলছি না। আচ্ছা কি বলছিলে দাদা, তুমি খুলে বলো। তোর খুশির সংবাদ? আমার খুশি সংবাদ? ওই যা আছে ওটাই থাকবে, তুমি একটা বলো ইয়া না, করবেন না। আমার সেই কিসের খুশি সংবাদ তুমি না বলবো না। স্যাট যাই তাহলে তোমাকে আর আমি কিছুতেই থাকতে দেব না। আমাকে বল আমি অসভ্য নই। ঠিক আছে, তুমি অসভ্য নয়, তুমি আমার একটি ভালো দাদা। এখন বলো না দাদা, কি সেই শুভ কথাটা? রাধার প্রেমে সবকে শক্ত করে বাঁধা একটা ব্যবস্থা হয়ে গেছে। কিসের ব্যবস্থা দাদা? তুমি কি সব বাজে বলছো দাদা? এখন দেখুন দাদা তুমি খুলে বলো না, আমি তো তোমার কথা বুঝতে পারছি না। এত সহজ কথাটি বলতে পারলি না? আমি মানে চল চল কুমারের সাথে মহারাজ বাবার বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলেছে। ও মন্দু ভাই কি বলছো একটু দাদা? ফাঁকাত বসো, তবে সত্যি বলছি দাদা? ফাঁকাত বসো। তবে কি আর মিথ্যা বলছি নাকি? দাদা জানো, তোমার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না দাদা। দাদা সত্যি তুমি আমার সাথে কোনো কিছু মিথ্যা চুরি করছো? আমি আসছি দাদা। কি হলো? বিয়ের কথা শুনে বুঝতে পারো ছুটে চলি নাকি? আবার মিষ্টি খাবি না? কেন? এত পরিশ্রম করে রাজার পুত্রবধূ হওয়ার সফরটা নিয়ে এলাম, আর তুই আমাকে মিষ্টি খাবি না? একেই বলে নিজের খেয়ে পরের উপরের মধ্যে নেই। তুমি উপকার কি সাথে করেছো দাদা? কারণ আমি রাজার পুত্রবধূ হলে তুমি তো হবে রাজকুমারের সম্বন্ধী। এটা কি মিষ্টি খাওয়ার চেয়ে কম নয়? কি বললে? আমি হব রাজপুত্রের সম্বন্ধী? এতটা তো ভেবে দেখিনি। তাহলে তা দাঁড়িয়ে থাকা যায় না, সুব্যবস্থার জন্য মহারাজ বাবাকে একটা প্রণাম জানিয়ে আসি। আমি মথুরাতে যাব গো, রাই কিশোরীর মিলন থেকে মথুরাতে যাবো। দাদা কি বলে গেল? দাদা আমার জন্য কি? যাক, যখন তখন শুধু আমার দাদা আমার কাছে এসে জ্বালাতন করে। ওগো তুমি শুনছো আমার দাদা কি বলে গেল? তোমার সঙ্গে নাকি আমার না, আমি বলবো না। ছাড় বলছি, এই আমার চোখে ছেড়ে দাও। না ছাড়বো না, ছাড়বে না? না ছাড়বো না। তবে ছাড়বে না, দেখছি আমি। তোমার না এসে দেখতে পারো না, তোমার ওই কাজল টানা চোখের ইশারায় আমাকে তোমার কাছে টেনে এসেছে। হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারছি না। কেন কেন নয়নমালা? তাই তো কি হতো? তাহলে
তোমার সঙ্গে কেন আমার এই সমস্ত লুকোচুরি? আর আমাদের লুকোচুরি খেলা কিছু হবে না নয়। আজ থেকে মনে করো তুমি শুধু ওই হ্যাঁ? তুমি আমার হবে বধূ, আমি তোমার স্বামী। নতুন করে ঘর বাঁধিব তোমায় নিয়ে আমি গো। শোনো শোনো ও হে বন্ধুরা গো। হবে বধূ, আমি হব স্বামী। নতুন করে তোমায় নিয়ে আমি গো। শোনো শোনো হে বন্ধুরা গো। এতদিনে সাধনার ফল আজ তোমার সঙ্গে কথা দিলাম তোমায় বন্ধু, পাশে পাশে রব সারা জনম থাকবো তোমায় আমার মনের মাঝে। শোনো শোনো ও হে বন্ধুরা গো। আমি তোমার তুমি আমার স্বামী, সুখে দুঃখে এই তোমার আমি আমি তোমার তুমি আমার স্বামী, ঠাকুর পাশে আমার
করার জন্যই আমার সকল চেষ্টা। কুমার এবার কুমার এবারে না আসলে নয়ন বলা, কিন্তু যাওয়ার আগে তোমার এই সুমধুর কণ্ঠটা যদি গান শোনাতে। কুমার হ্যাঁ তোমার জন্য তো আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি কুমার। নয়ন মালা। হ্যাঁ কুমার, তুমি যদি চাও চাও হ্যাঁ। তোমার ভালোবাসার কারণে আমার জীবনটাও আমি বিসর্জন দিতে পারি কুমার। নয়ন মালা। আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, আরে তাই নাকি তাই? তুমি ভুলে যাবে যেদিন, তুমি ভুলে যাবে যেদিন, আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেদিন, তুমি ভুলে যাবে ভালোবাসা অপরাধ হৃদয়ে তোমাকে দিয়ে হয় স্বর্গ হৃদয়ে তোমাকে দিয়ে গেলাম হয়তো, মরে যাব সেই তুমি ভুলে যাবে ভালোবাসা তোমাকে তোমারই সুখে তোমারই তোমারই ভালোবাসি তোমাকে বাজিব তোমার কথা চিরকাল তোমারই আমি মরে যাব সেই আজ আসে নয়, অনেক দেরি হয়ে Jahaba
আমি আসলে খানকে মাগি কাটে মাগের মাথার দুটো বাচ্চা मुझे पढ़ा मैं मंगल आज একটা ফয়সালা করতে হবে নয়নমালা কিসের ফয়সালা? তোমার আমার বিয়ে। তোমার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ নয়নমালা, এবার বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি কি না? নয়নমালা ওই দ্বিতীয়বার এর অর্থ তুমি ভালো করে জানো, তবু তোমাকে আমি বলে রাখি আমার বিয়ে হয়ে গেছে। সে বীর পুরুষ আমার হৃদয় থেকে আমার স্বামীর নাম হয়েছে মালা। আমার হৃদয় থেকে আমার নয়নমালাকে ছিনিয়ে নিতে চাই। চঞ্চল কুমার আমার রাজপুত্র চঞ্চল কুমার অসম্ভব, তাকেও আমি চিরদিনের জন্য এই শান্তির পৃথিবী থেকে বিদায় করে দেব। তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে তাকেও আমি হত্যা করব। তাই নাকি? আমি তোমাকে এই দুনিয়ার মুখ থেকে চিরকালের জন্য বিদায় করে দেবো। এই রঘুপতি বেঁচে থাকতে এ বিয়ে কিছুতেই হতে পারে না। আর তোমাকেও স্মরণ রাখা উচিত, তোমার মনে আর তুমি হচ্ছ আমার আত্মবাদা। এই গোলামের তোমার সর্বস্ব বিলিয়ে দিতে হবে নয়নমালা। এই রঘুপতি যাকে চাইবে তাকে ভোগে যাবে। সেই আশা তোমার কোনো বিপন্ন হবে না শয়তান। তোমরা নারীকে ভোগের সামগ্রী মনে করতে পারো,
সত্যের ভালোবাসা কখনো মরে না, তাই শুধু অপমান লাঞ্ছনা পেতে পারে। একটা বাচ্চা আছে আমাদের খায় শুনতে পারে। এই রঘুবধূকে চাবুকে আমি যদি তোর হাতটা বুঝতে ভেঙে না দিচ্ছি, তবে আমি বিদায় ক্ষত্রিয় সন্তান। সেই সুযোগ তুই দাও আমার শয়তান। আজ আমার বোনের গায়ে হাত তুলে তুই আমার মাথায় খুব চাপিয়ে দিয়েছিস, তাই এই চাবুকের আঘাতে ডাক্তারের বাড়িতে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাবো যে সতীর ইজ্জত দিয়ে যারা সিলবিলি খেলে তাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এই তেলার, সেই শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। যা শয়তান, যা শয়তান। বোনের অনুরোধে আজ আমি তোকে ক্ষমা করলাম, তবে ভবিষ্যতে যদি কোনো নারীর প্রতি কামনার দৃষ্টিতে তাকাস, তাহলে তোর ওই চোখ দুটো উপড়ে কুকুর বিড়ালকে খাবো, তাহলে মনে রাখিস। শেষ, তাই যাচ্ছি, এবার যাচ্ছি তো। এবার আমি যাচ্ছি তো। আজকের এই অপমানের কথা মনে থাকবে, আর সুযোগে যদি ভাই তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে অনেক অনেক দূরে বাঁচিয়ে দেব, তবেই আমার নাম ক্ষত্রিয় সন্তান। সেনাপতির পুত্র বলে সে ধরাকে সরাগান করে চলছে। সে হয়তো জানে না দেশে এখন মানুষ আছে, আর এই মানুষের হাতে আছে শয়তানের মরণাস্ত্র। দাদা, চল বোন, এখানে থাকার নিরাপদ নয়, এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো দাদা, তাই চলো। বহু দূর দূরান্ত থেকে আগত শুভ যাত্রা পথের দর্শক শ্রোতা লালু থেকে লালু মাস্তান হয়েছে। এই ক্ষেত্রে তো জীবন নামে ভেসে থাকাচ্ছে। আমার বাচ্চা হত্যা করবো, যাক সন্তান দেরি হয়ে যাবে। এর আগে মঠের বোতলটা আমাকে শেষ করতে হবে। এই চাবুকে রাখাতে আমি তোর পেটের ছাল তুলে নেব। হারাম তোলা আমাকে মারলে সন্তান। হ্যাঁ মেরেছিস, এবার এবার আমি তোকে জানে খতম করে দেবো। একটা চরিত্রহীন মাদল, চরিত্রহীন মাদল, মাদল। তার নাম শুনলে সমাজ ঘিরে মুখ ফেরা নাই, যার নাম শুনলে তার নাম শুনলে সমাজের কলঙ্কিত হয়। সমাজের যে মত খেয়ে জীবনের আমার অনুরোধ, এই সমাজ আমাদের ঘৃণায় ধিক্কার দিল, কেন্দ্র টাকাতে বলে তিরস্কার করলো। এই কালো টাকাতে ধর্ম হবে না এর পূজা, ঢোকা মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দাও। তাই আমাদের বিরুদ্ধে এই কাজ করবে, টাকাকে তুই আর মুখে কাটলে। আমি আমার ক্ষমা করবেন সরকার। এই আমি আপনার পাঁচশো গঠন করছে, আপনার নীতির মধ্যে কোন অন্যায় কাহিনী করবো না। হঠাৎ আমার অন্তরে হুঁশিয়ার প্রকাশ পায়,
আমি পূর্বে ছিল একটা সরল সোনা মানুষ কোনো বৈষম্যতা লাভ করে ওনাকে কষ্ট পেয়েছে সর্দার রাজা সর্দার সরল সোজা মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমি চাই ছিলাম লালু, কিন্তু বলো সর্দার। শুনবি? হ্যাঁ শুনবো। তাহলে শোন, আমি ছিলাম এক ক্ষত্রিয় মন্ডল। ক্ষত্রিয় হলো ছিলাম কঠোর পরিশ্রম করে আমি শ্রীরত্ন বৎসর শিশু কন্যার দুধ জোগাড় করতাম। তবু কোনোদিন কোনো অন্যায় কাজ আমি করিনি। কোনোদিন আমি এক মুঠো অন্য মুখে তুলেছি। তিন দিন অনাহারে থাকার পর খোদাই কাতর ওই কথি শিশুদের মুখে এক ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য একদিন গঞ্জে বেরিয়েছিলাম। আর সেই সুযোগেই কমান্ডো লম্পট কামরার বশীভূত হয়ে আমার ক্ষুধার্ত স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। আর এই অভিযোগ দিয়ে আমি রাজ দরবারে গেলে সেনাপতি ভীম সিং তার প্রতি হিংসাকে চরিতার্থ করার জন্য আমার একমাত্র কুলের শিশুটিকে হত্যা করে। আমাকে মারে চাবুকের পর চাবুক। কিন্তু সেই দিন আমি শ্রীকন্যাকে হারিয়ে আমি বিচলিত হয়নি। বুকের মধ্যে আমার হৃদয়ে জ্বলে প্রতিহিংসার আগুন। খুনের নেশায় আমার মাথায় রক্ত উঠে যায়। আর সেই দিন প্রতিশোধের নেশায় আমি বজ্রকট শপথ দিয়ে জগাই চাল থেকে হারিয়ে গেলাম। কালু ডাকাত, আমি সর্দার, আমি ডাকাত, অত্যাচারী মানুষ আর হিংস্র জনতার আমি কারান্তর দুশ্মন। আমি তোমার সাগরের লালু। জানিস লালু, জানিস পরিবেশ সেই মর্মান্তিক স্থিতি যখন আমার চোখের সামনে বেঁচে ওঠে তখন আমি খুনের নেশায় উন্মাদ হয়ে যাই। যখন তাকে কাছে পাই তখন তাকে আমার আমি যাইনি আপনার করে ভর্তি হয়েছি সর্দার। লালু, তুই কি তাহলে আমি সেই লালুর কাছে ফেলা দেন, লালুর কাছে কিতাব তো মানুষের পিতাব্বা। জানি রে লালু, জানি রে লালু, আমি জানি ভগবানের দরবারে বিচার দিয়ে যারা পায় না শয়তানের এই বিচার তারাই আজ আমার দলে। তাই আমি তাদের স্বরে ঘোষণা করছি, ওরে স্বার্থবাদের মানুষ, তোরা টাকার পাহাড়ে বসে গরিবের রক্ত চুষে খাচ্ছিস। হুঁশিয়ার বড় লোকের দল, তোরা টাকার পাহাড়ে বসে গরিবের রক্ত চুষে খাচ্ছিস। দুনিয়ার মানুষ তোকে সালাম দিল, এই কালো টাকার বল ছড়া, বল কেন আমাদের এই চারিপাশে তুই ঘোরাঘুরি করছিলি? সদার, আমাকে বাঁচান সদার, আমি যে চাবুকের ঘাড় সইতে পারছি না। তাহলে বল তোর আসলে পরিচয় বলে আমি একজন নিরীহ মানুষ সদার। মিথ্যে কথা সর্দার, ওই শালা আমাদের দুশ্মন, শত্রুর সে গুপ্তচর। কালো ডাকাতের আটটাই গুপ্তচর। তুমি সেই কালো ডাকাত যাকে মানুষ বলে দেবতা। দ্বিতীয়বার ওই দেবতার নাম উচ্চারণ করলে আমি তোকে একদম জানে খতম করে দিব। লাল, তুই কেন এখানে এসেছিস? বলছি সর্দার, বলছি, তার আগে অনুমোদন দে। লালু, তোমরা এখান থেকে যাও, দেখছি কে সেই গুপ্তচর। বলো। দেখে রাজার লোক মনে হয়। খুব সাবধান, কথাটা যেন মনে থাকে। আমরা যাই। লালুর আন্দাজে মিথ্যে নয় শয়তান। তোর বেশি ভূষায় মনে হচ্ছে তুই রাজার লোক, তবে পরিচয় দিতে তো ভয় পাচ্ছিস কেন? না, রাজার লোক বলে পরিচয় দিলে হয়তো বেশভূষা আমাকে রাজার লোক বলে ভাবছে। ওর লোক কৌশলে আমাকে কাজ করতে হবে। কেন চুপ করে আছিস রে? পরিচয় দিতে ভয় পাচ্ছিস? রাজার লোকের উপকারে কিছুটা পোশাক, রাজকীয় পোশাক না পরে আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না তার সর্দার। তাই তোমাকে বেশভূষা রাজার লোক বলে মনে হচ্ছে। আমি তোমার সাহায্য করতে। কিসের সাহায্য? সেনাপতির প্ররোচনায় প্রতির বলতে ব্যক্তির বলতি আগামীকাল বসবে সে বিচার সভা। আমি জানি তুমি দেবের পূজারী, তাই তুমি পারমিত্য অপরাধের শাস্তি থেকে রক্ষা করতে।
দেওয়ানজি বন্দি যে মহান ব্যক্তির প্রচেষ্টায় একদিন আমি শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছিলাম, সেই মন্ত্রী আজ কারাদণ্ড ভোগ করছে। না 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 না, আমার কারণে সমাজের সে উপকারের প্রতিদান বহন করে না। সেই জন্যই তো তোমার কাছে সংবাদটা নিয়ে এলাম, তাকে শাস্তির হাত থেকে বাঁচাও সন্তান। যাও যুবক, যে মন্ত্রী একদিন আমার জীবন বাঁচিয়েছিল, তাই আমার জীবন দিয়ে হলো রক্ষা করবো আমি সেই মন্ত্রীর জীবন। বেশ, বেশ, তুমিও ছেলে রেখো সন্তান। বেশ, তোমার উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে। যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাত বলে হীরায় মুখ ফিরে নেয়, তবুও বিপদের জন্য তুমি ডাকাত নও, তুমি দেবতা, তুমি দেবতা, তুমি দেবতা। শয়তান ভীমসিং, তোর মৃত্যুর সময় ঘুরে এসেছে। কাল এবার কালো ডাকাত আসছে, তোর ওই শয়তানি মুখোশ খুলে দিতে এবার সামনে তুলে ধরবো তোর ওই মসজিদে চরিত্র নাম। তখন ঘৃণাই প্রতিহিংসাই সবাই মিলে তোকে হত্যা করে তোর ওই ক্ষুধার্ত কুকুরের মুখে তুলে দিবি তোর ওই কলঙ্কিত দেহটা। দুদিন না আসার অপরাধে রানীমার কাছে না হলে আমি ক্ষমা চেয়ে নেব, আর আমি বলবো রানীমা আমি আসতে পারি না, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু এই মালা দুটো আমি কোথায় লুকিয়ে রাখবো? রানীমা বুঝবে না এই মালাটা আমি কার জন্য, আর যদি জেনেই যায় তাহলে বলবো কুমারের জন্য। না না, তা তো মুশকিল হয়ে যাচ্ছে, কি বলবো? কাগজ কাগজ আমি রানীমা কুমারের কথা বললেও হয়তো রানীমা রাগ করবে, আমি কার কথা বলবো? না, আমি রানীমা আসলে আমি আমার মালাখানি লুকিয়ে রাখবো। নাহা নাহা তুমি প্রহন্ত
রানীমা দেখা হইল না। নয়ন নয়ন রানীমা আজ দুদিন হলো তোকে কি আমি দেখি না। রানীমা অনেক কাজ ছিল তাই আসতে পারিনি রানীমা। জানিস মা আমি এই জন্য খুব চিন্তায় ছিলাম। সামান্য একটা মেয়ের জন্য আপনি এত চিন্তিত রানীমা। তুই সামান্য নয় মা, তোর আমি আমাকে কি মুক্ত করে তুলেছিলি মা। তার জন্য যে আমার মনটা চঞ্চল রানীমা। রানীমা নয় সুলতান ভাই এই গঙ্গত লাইন না মা বলে ডাক মা। ঠিক আছে ঠিক আছে। একটা অবশ্য আশঙ্কায় আমার বুকটাকে ছটফট করে কাঁপছে রানীমা। এই বিপদ মুহূর্তে, এই সংকটময় মুহূর্তে রানীমা আমার যদি আমার কাছে পাই তাহলে হয়তো মুখে আমার স্বামী ঘরের মধ্যে চাহিয়ে দিতে পারবো। আমার মা নেই, আমি তো আপনাকে মা বলেই জানি। মা তোকে যে আমি পুত্রবোধ করে আনলে আমার ঘরটি আলো হয়ে যাবে। তোর মা আমাকে ছেড়ে কোথাও যাস না মা। ছেড়ে যাবো বলেই তো ধরা দিই মা। তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু আমি জানি আপনি হলেন আমার গর্ভধারিণী। আমি ওই যে খোদার কাছে তাই প্রার্থনা করছি, এই আশা যেন কোনোদিন বিফল না হয়, কোনোদিন না। সত্যায়ন এখনই আমাকে ওই রাধা গোবিন্দের পূজায় বসতে হবে। এখনই যে বসতে হবে, এখনই বসতে হবে। এবার কুমারের দেখা পেলেই হয়। আমার এই যতন করা মালাটি ওগো প্রাণের দেবতা, তোমাকে দেওয়ার মতন এই দীপের কাছে কিছুই নেই। এই মালার প্রতিমুক্তি নিয়ে এই মালা খালি আমি কেটেছি। তুমি গ্রহণ করো বন্ধু, তুমি গ্রহণ করো। গ্রহণ করলাম। এই দুষ্ট, তুমি না একটি অসভ্য। আমি ডাকাত? হ্যাঁ, তুমি ডাকাত না হলেও চোর তো বটে। আমি আবার কিছু করলাম কেন? তুমি 100 বার চুরি করেছো, 1000 বার চুরি করেছো। আমি কি চুরি করেছি তা আজ তোমাকে বলতেই হবে। তাও দিতে হবে? হ্যাঁ। চুরি করে আবার বোকা সাজা হচ্ছে, তাই না? বারবার চোর বললে ভালো হবে না বলছি।
চোর ভদ্রলোককে চোর বলার অপরাধে শাস্তি কি তুমি জানো? শাস্তি বলো কি শাস্তি? মোহন চুরি কহ রিয়া
বলো বন্ধু। বলো তোমার নয় বলো সাথী। লাইট দিয়ে বন্ধ করলো কেন? হ্যাঁ হ্যাঁ সাথী। চলো। বাচ্চা আজকে না আমি তোমাকে একটু কথা বলবো। হ্যাঁ বলো শুনি। আচ্ছা তোমার কণ্ঠ থেকে তুমি একটি গান শোনো। তাই আচ্ছা ঠিক আছে। বলো। সুখে তুমি যে আমার যাবেন? তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, শুধু ভালোবাসা দিও। জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, মন করে দেখেছি, মন চালো পাওয়া রয়েছে বাকি। চোখ ভরে দেখেছি, মন করে দেখেছি, মন চালো পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অন্তরে রেখেছি, চোখ ভরে দেখেছি, তোর জীবন যেন পেয়েছি আমি। তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি, তোর জীবন যেন পেয়েছি আমি। তুমি যে আমার প্রিয় তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। দেখছি কিন্তু মনে হচ্ছে এদিকে আছে নয়নদা। আজ তাহলে আমি আসি। হ্যাঁ নয়ন, চলো নয়ন আমরা এখান থেকে সরে যাই। আচ্ছা ঠিক আছে। মাত্র 6 মাস আমি প্রাসাদে ছিলাম না বলে শোকার্ত প্রজাদের আত্মরাতেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। কারো পরনে নেই ভাত, পেটে নাই ভাত, পরনে নেই কাপড়, এই কোনো মাথা গুঁজবার ঠাই। কিন্তু কারা কারা এই প্রজাদের মধ্যে উত্তর জমা তুলেছে, তাদেরকে ধরে নাই কঠোর বিচার করবো। তাই করা উচিত মহারাজ। শয়তান অপরাধীর বিচার না হলে
এই প্রজাদের মুখে ছিল সজ্ঞাত আর সমস্ত প্রজাদের উত্তেজনা করেছে সেই চক্রান্তকারী নকুলদেব মন্ত্রী মহারাজ। নকুলদেব মহারাজা নকুলদেব যাকে বিশ্বাস করে আমি যে ভুল করেছি সেই বেঈমান এত বড় চক্রান্ত করেছে কোথায় সে? তাকে অপরাধের জন্য আমি তাকে বন্দী করে রেখেছি মহারাজ। সাবাস! তোমার বুদ্ধির প্রশংসা করে পাচ্ছি না। এইবার ওই মন্ত্রীকে দরবারে হাজির করো। ঠিক আছে মহারাজ। এই যে আছিস মন্ত্রী নকুলদেবকে রাজদরবারে পাঠিয়ে দে। করুন শয়তানের বিচার করুন। এই শয়তান! সে বিনা অপরাধে আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে সেই শয়তান ওই ফিরিনির সিংকে আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মোটেই অপরাধী নই। এই ভীম সিংহের অন্যায়ের প্রতিবাদী করেছি বলে আজ আমার এই পরিণতি। আপনি আপনি নিরপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দিন মহারাজ। দেশের দোষ পরের ঘাড়ে চাপিয়ে দেবার অপরাধে আমি তোমাকে মিথ্যা বলে